সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে। সাথে আছি আমি হাসিনা আনসার, যেখানে আমরা কথা বলি সময়ের সবচেয়ে সেরা মানুষের সঙ্গে, জানি তার জীবনের গল্প, শুনি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন প্রতি পর্বেই কিন্তু আমাদের স্টুডিওতে একজন অতিথি উপস্থিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন গোলাম শাহরিয়ার কবির, ফাউন্ডার অ্যান্ড সিইও পারফেক্ট ইলেকট্রনিক্স। চলুন দর্শক, আমরা পারফেক্ট ইলেকট্রনিক্সের সিইও এবং ফাউন্ডার গোলাম শাহরিয়ার কবির ভাইয়ের কাছে চলে যাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বর্তমানে কি নিয়ে ব্যস্ততা চলছে? যেহেতু বিজনেস, সবকিছু বিজনেস নিয়ে আসলে। আচ্ছা, পারফেক্ট ইলেকট্রনিক্স এর শুরু থেকে এখন পর্যন্ত যাত্রাটা কেমন ছিল? না, আলহামদুলিল্লাহ ভালো, যদিও বৈশ্বিক এবং দেশের অর্থনীতিতে একটু ভাটা পড়েছে, তো সেটার ইফেক্ট তো বিজনেসের উপর পড়বে, এটাই স্বাভাবিক। সব বিজনেসেই পড়েছে। তো সেটা তো পড়েছেই। আর আমি এমন একটা সময় শুরু করেছি যে চ্যালেঞ্জগুলো একটু বেশি হয়েছে, কিন্তু যেহেতু আমার অভিজ্ঞতা আছে, পূর্ব এই ট্র্যাকে আমি কাজ করেছি অনেক বছর ধরে, সো হয়তো অন্য কেউ করলে আর একটু বেশি ফেস করতো, আমি হয়তো একটু কম করছি, বাট করছেন না। আমরা দেখতে পাচ্ছি পারফেক্ট ইলেকট্রনিক্স কিন্তু খুবই অল্প সময়ে অনেক এগিয়ে গিয়েছে। এবং নারীদের ক্ষমতায়ন, নারীর সফলতা, এই বিষয়গুলো নিয়েও কিন্তু পারফেক্ট ইলেকট্রনিক্স কাজ করছে। আপনার ইলেকট্রনিক্স কোম্পানি শুরু করার পেছনে প্রেরণা বা অনুপ্রেরণা কার ছিল? আসলে আমি অনেক বছর ধরে বাংলাদেশের টপমোস্ট দেশীয় কোম্পানিগুলোতে কাজ করছি। আপনি জানেন যে আমি প্রাণ আরফেল গ্রুপের আরফেল ইলেকট্রনিক্স, ভীষণ ক্লিক এবং বিজলি, এই তিনটা ব্র্যান্ডের আমি চিফ অপারেটিং অফিসার ছিলাম কয়েক বছর। যমুনা ইলেকট্রনিক্স এর ডিরেক্টর ছিলাম, বেঙ্গল গ্রুপের লিনাক্স ইলেকট্রনিক্স এর সিইও ছিলাম, এবং মিনিস্টার মায়ন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলাম। অনেকগুলো অভিজ্ঞতা সঞ্চয় করে মাঝখানে আবার প্রথম আলোতেও কাজ করেছি 2 বছর, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে। মিডিয়াতেও কাজ করা হয়েছে। তো যেহেতু অনেক বছর ধরে বাংলাদেশের দেশীয় কোম্পানিগুলো ইলেকট্রনিক্স এর টপ পজিশন গুলো কাজ করেছি এবং অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে, তো একটা সময় মনে হয়েছে যে আসলে নিজের জন্য কিছু করা উচিত। সেখান থেকে আসলে নিজে শুরু করা। পারফেক্ট এই নামটা আসলে আপনার মাথায় কিভাবে আসলো? এটা কি আপনারই দেয়া? এটা আসলে বাসায় আমি ডিসকাস করছিলাম যে কি কি নাম দেয়া যায়, তো হঠাৎ করেই যখন বাসা থেকেই বললো আমাকে যে পারফেক্ট নামটা কেমন হয়, তো আমি আর দেরি করিনি, আসলে সঙ্গে সঙ্গে পিক করে নিয়েছি। বিশেষ কোনো গল্প আছে কি? না, আমরা এমনিতেই নাম, যে কোনো একটা কিছু প্রতিষ্ঠান করতে গেলে বা হয় না যে আমরা নাম নিয়ে ডিসকাস করি, গুগল সার্চ করি বা নিজেরা চিন্তা করি, কাছের মানুষদের কাছ থেকে শুনতে চাই। তা আমিও বাসায় এরকম ডিসকাস করছিলাম যে কি করা যায়, নামটা কি দেয়া যায়। পরে আপনার ভাবি হঠাৎ করেই বললেন যে পারফেক্ট দিলে কেমন হয়। তো আমি আর এটা নিয়ে সময় নেইনি, সঙ্গে সঙ্গে নামটা নিয়েছি, কারণ মনে হয়েছে যে নামটা আসলে খুব সুন্দর। তো এটার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এবং অবশ্যই ঋণী। নামটা সবাই খুব পছন্দ করেছে, যখনই সবাই শুনে নামটা পারফেক্ট, সবাই বলে যে না, নামটা খুব সুন্দর হয়েছে। ভাবি, আপনি যদি আমাদেরকে দেখেন এই মুহূর্তে, ভাইয়া আপনার কথা বললো, ভাবি আসলে আপনার দেয়া নামটা একদম পারফেক্ট। খুবই সুন্দর একটি নাম। ভাবি হয়তোবা দেখবে, দেখে ভাবি খুশি হবে, কারণ তার দেয়া নামটা আমরা সবাই পছন্দ করছি। আচ্ছা, পারফেক্ট ইলেকট্রনিক্স যে অনেক তো কাজ করছে, তো এই উৎপাদনে কি কি বড় বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? যে কোনো প্রতিষ্ঠান নিয়ে কাজ করতে গেলে তো অবশ্যই অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে। সেক্ষেত্রে প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করাটা অবশ্যই অনেক বড় একটা চ্যালেঞ্জ। সঠিক সময়ে প্রোডাক্টটা মানুষের কাছে পৌঁছানো অনেক বড় একটা চ্যালেঞ্জ। এবং একটা ব্র্যান্ডকে এবং একটা প্রতিষ্ঠানকে বড় করা, প্রতিষ্ঠা করা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। অনেক সময় মনে হয় যে একটা ব্র্যান্ড প্রতিষ্ঠা করা একটা বাচ্চা মানুষ করার মতো আসলে। কারণ যখন নতুন একটা প্রতিষ্ঠান আসে, তখন তো আসলে মানুষ কি কেনে? মানুষ তো আসলে কেনে সার্ভিস, মানুষ কেনে নাম। কারণ ঘুরে ফিরে কিন্তু প্রোডাক্ট সব একই, কিন্তু নামটাই কিন্তু সাথে মানুষ কেনে। তো নামটা কেন কেনে? যখন সে দেখে যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো, প্রোডাক্টের প্রাইস কম্পারেটিভলি রিজনেবল, সার্ভিসটা ভালো, নামটা সুন্দর, এবং যে যে অর্থনীতিতে আছে তার সাথে সেই প্রোডাক্টটা যায়, তখন মানুষ কিন্তু সেই প্রোডাক্টটা কিনতে পছন্দ করে। তো সুতরাং একটা প্রোডাক্টকে বা একটা প্রতিষ্ঠানকে এস্টাবলিশ করতে গেলে এই ধরনের চ্যালেঞ্জগুলো অবশ্যই ফেস করতে হয়।
তা তো অবশ্যই। আপনারা কি ধরনের উদ্ভাবনী কাজ করছেন? কোনো নতুন প্রোডাক্ট বা আইডিয়া আমাদের সঙ্গে শেয়ার করবেন কি? অবশ্যই। আপনি একটু আগে বলেছি আপনাকে যে অনেক বছর ধরে আমি ইলেকট্রনিক্সে কাজ করছি। তাহলে বাংলাদেশে তো অনেক ইলেকট্রনিক্স কোম্পানি আছে। আরেকটা নতুন ব্র্যান্ডকে বা আরেকটা কোম্পানিকে মানুষ কেন পছন্দ করবে? যদি বাজারে একই প্রোডাক্ট অন্যান্য কোম্পানির কাছ থেকেও পাওয়া যায়, তাহলে নতুন একটা ব্র্যান্ডকে বা নতুন একটা প্রোডাক্টকে মানুষ কেন অ্যাকসেপ্ট করবে? তো সেটা মাথায় রেখেই কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করেই আমাদের প্রোডাক্টগুলো আমরা নিয়ে এসেছি, যে যাতে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি ওদের চেয়ে আরেকটু ভালো হয়। আমরা কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করি, R&D করি, এবং আমাদের প্রাইসটা যাতে আরেকটু কম হয়, যাতে সার্ভিস পিরিয়ডটা আমরা একটু বেশি দিতে পারি, কোয়ালিটি যাতে ভালো হয়, প্যাকেজিং যাতে বেস্ট হয়, এবং প্রচারণাটা যেন সবসময় থাকে। তো এই ধরনের কাজগুলো করছি বিধায় অল্প সময়ের মধ্যে, আপনি বলেছেন এবং খেয়াল করছেন নিশ্চয়ই, যে অল্প সময়ের মধ্যে পারফেক্ট ইলেকট্রনিক্স বাংলাদেশে একটা সুপরিচিতি পেয়েছে। হ্যাঁ, অবশ্যই সবার মুখে মুখে পারফেক্ট নামটা খুব বেশি শোনা যাচ্ছে। তো ভাবি আপনার দেয়া নামটা একদম সার্থক আমি বলবো। থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা কি রপ্তানি বাজার নিয়ে কাজ করছেন? আপনাদের পণ্য কি ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে যাচ্ছে? থ্যাংক ইউ। আমি যেহেতু অনেকগুলো ইলেকট্রনিক্স কোম্পানিতে কাজ করেছি, আমার এক্সপোর্টের এক্সপেরিয়েন্স আছে, তো অবশ্যই পারফেক্ট নিয়েও চিন্তা ভাবনা আছে, এবং দেশীয় যে চাহিদাটা আছে এটা পূরণ করার পাশাপাশি আমরা ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে এক্সপোর্টে যাব। এক্সপোর্টের প্ল্যান আমাদের আছে, আচ্ছা, আমরা করব এটা মাথায় রেখেছেন? ডেফিনেটলি। বর্তমানে তরুণ প্রজন্ম যারা প্রযুক্তি বা ইলেকট্রনিক্স ভিত্তিক ব্যবসা করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এটা যে কোনো কারোর জন্যই প্রযোজ্য। সেটা হচ্ছে যে একটা মানুষ ধরেন পড়াশোনা শেষ করলো বা করতে করতে একটা বিজনেস করলো, এটা অ্যাকসেপ্টেড না আসলে। কারণ হয়েছে কি, একটা মানুষের অন্তত কিছুদিন হলো চাকরি করা উচিত পড়াশোনা শেষ করে, তারপরে একটা জায়গাতে বিজনেসে যাওয়া উচিত। কারণ যে বিজনেস সম্পর্কে তার কোনো ধারণা নেই, সে বিজনেসটা করাটা আসলে অনেক কঠিন। যে কোনো ব্যবসা করতে গেলেই অবশ্যই তার সে ধারণা থাকা উচিত, এবং সুষ্ঠু ধারণা নিয়েই তার বিজনেসে যাওয়া উচিত। আর পুরো ওয়ার্ল্ডই তো টেকনোলজি বেসড, আমরাও এর বাইরে নই, এবং আমরা দেখেছি যে আমাদের IT বেসড সবকিছু হয়ে যাচ্ছে, অনলাইন বেসড সবকিছু হয়ে যাচ্ছে। সুতরাং আমার পরামর্শ থাকবে অবশ্যই এদিকে ঝোঁক দেয়া, এটা নিয়ে কাজ করা, কিন্তু তার আগে অবশ্যই কিছু অভিজ্ঞতা সঞ্চার করা, তারপরে একটা বিজনেসে যাওয়া, যাতে তার ক্ষতির পরিমাণটা বা আশঙ্কাটা কমে যায়। আচ্ছা, একজন নেতা হিসেবে আপনার ম্যানেজমেন্ট স্টাইল বা নেতৃত্ব মানে কেমন, কি হওয়া উচিত? খুবই সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। কারণ এখানে তো আমরা জানি যে একজন লিডার এবং একটা বসের মধ্যে পার্থক্য কি। তো আপনি এখানে বলে দিয়েছেন যে নেতা, তার মানে লিডার। তো লিডার অবশ্যই কাজ হলো যে লিডারের কাজ অবশ্যই অর্ডার করা না বা করতে বলা না, কাজটা দেখিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া, এবং তাকে সাথে করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমি সবসময় কাজটাই করি, আমি কোনোদিনও নিজেকে বস বলিনি, আর আমাকেও কেউ কখনো বস বলে না। তো সবসময় ধরনটা হচ্ছে এরকমই, যে তাকে সাথে করে নিয়ে যাওয়া, তাকে দেখিয়ে দেওয়া, তাকে বুঝিয়ে দেওয়া, তার সাথে থাকা। এমন না যে টপ পজিশনে বসে আপনি তাকে বলবেন তুমি এটা করো, ওটা করো, সেটা করো, এটা তো বস হয়ে গেল। কিন্তু একটা লিডারের কাজই হচ্ছে যে কাজগুলো তাকে দেখিয়ে দেওয়া, কাজগুলো তাকে শেখানো, এবং তাকে অবশ্যই আশ্বস্ত করা যে তোমার সাথে আমি আছি, তুমি সামনের দিকে যাও, তোমার সাথে আমি আছি, এবং সামনে কোনো ভালো দিক হলে আমরা যেমন সেলিব্রেট করব, খারাপ কোনো কিছু আল্লাহ না করুক আসলেও আমরা একসাথে এরা ফেস করব। তখন সহকর্মী যারা থাকে তারা অনেক সাহস পায় যে না, আমাদের লিডার আমাদের সাথে আছে, এবং আমরা অনেক দূর যেতে পারবো। রাইট। আচ্ছা, দল পরিচালনা করতে গিয়ে সবচেয়ে বড় শিক্ষা কোনটি পেয়েছেন? অনেক আছে আসলে এরকম। মানে আমি যে প্রতিষ্ঠানগুলোয় কাজ করেছি সবসময় দেখা গিয়েছে যে ইউনিভার্সিটি থেকে পাশ করে তারা এসেছে কাজ করতে, কাউকে কাউকে অনেক ভালো পেয়েছি, এবং অনেক সময় দেখা গিয়েছে যে অনেকে ঠিক টাইমটা মেনটেন করতো না, সেই ব্যাপারে কাজ করতে হয়েছে অনেক। তো এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে শিক্ষকতা করতে হয়েছে আমাকে সারা জীবন, যদিও বিজনেস সাথেই ছিলাম সবসময়, কিন্তু দেখা গিয়েছে ওদেরকে পড়াতে হয়েছে, অন জব ট্রেনিং দিতে হয়েছে, এবং সেই মানে যারা দক্ষ তুলতে হয়েছে, এবং তাদের বয়স কম ছিল। এখনো আমি যে প্রতিষ্ঠান চালাচ্ছি এখানেও নতুন ছেলে মেয়ে আছে, তাদেরকেও সবসময় গ্রুম করতে হয়। তো এই কাজটা আমি অনেক বছর ধরে করে আসছি, এবং যে চ্যালেঞ্জগুলো ফেস করেছি তারাও অনেক কমফোর্ট ফিল করেছে যে না, স্যারের সাথে কাজ করতে গেলে বা আমার লিডারের সাথে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায়,
এবং আমার নামে মার্কেটে কথাও আছে যে স্যারের সাথে কাজ করলে অনেক কমফোর্ট পাওয়া যায়। স্যার হয়তো সামনে থেকে বকা দেয়, অভিজ্ঞতাও হয়। কিন্তু সেটা মনে রাখে না এবং না, উনি পরে তো কার জন্য হার্মফুল নন। হ্যাঁ, এবং এই যে আপনার সাথে কাজ করে ওরা যে অভিজ্ঞতাটা পাচ্ছে, এটা জি। কিন্তু ওরা বাইরে অনেক কাজে লাগবে। আছে বাংলাদেশে এখন ইলেকট্রনিক্স কোম্পানিগুলোতে যারা ধরেন চিপ পজিশনে আছে, ভালো করছে, দেখা যাবে তারা প্রত্যেকেই কম বেশি আমার হয়তো ছাত্র বা আমার পরিচিত বা আমার টিমের ছিল, তারা এখন ভালো করছে অন্য কোম্পানি। যেমন রিসেন্ট একটা কোম্পানিতে একজন হেড অফ সেলস হিসেবে জয়েন করলো, তো সেও যেন আমার টিমে একসময় ছিল। তো এরকম বাংলাদেশের প্রথিতযশা প্রতিষ্ঠানগুলো যারা এখন লিড করছে, দেখা যাবে তারা ম্যাক্সিমামই হচ্ছে আমার টিম মেম্বার। তো এইটা আমার জন্য গর্বের একটা, তা যে তো অবশ্যই। তারা তৈরি হয়েছে। আচ্ছা, একজন উদ্যোক্তা হিসেবে কখন আপনি সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিতে বাধ্য হয়েছিলেন? কঠিন সিদ্ধান্ত সিচুয়েশনের উপরে নিতে হয় আপনাকে, এটা সিচুয়েশন বলে দেয় আসলে। ধরেন প্রোডাক্টের ক্ষেত্রে অনেক সময় আপনাকে নিতে হয় যে না, এই প্রোডাক্টটার হয়তো আপনি মার্কেটে আফটার সেল সার্ভিস দিচ্ছেন, শুধুমাত্র হয়তো সার্ভিস ওয়ারেন্টি, এটা কোনো পার্টস হয়তো আপনি চেঞ্জ করিতে বাধ্য নন নীতিগতভাবে, কিন্তু সিচুয়েশন এমন একটা এসছে যে এই জায়গাটাই আপনাকে স্যাক্রিফাইস করতে হবে এবং আপনাকে এটা প্রয়োজনে পরিবর্তন করেও দিতে হতে পারে নিয়মের বাইরে গিয়ে, কারণ ওই লোকটাকে কমফোর্ট দেওয়ার জন্য, আফটার সেল কনফার্ম করার জন্য এবং ভবিষ্যতেও ব্যবসা করার জন্য। তো এই ধরনের কিছু চ্যালেঞ্জেস এবং কঠিন সিদ্ধান্ত আমাদেরকে সিচুয়েশনালি নিতে হয়, সব দিক ভালো চিন্তা করে। এত এত কাজ করছেন, সবসময় ব্যস্ত থাকছেন, তো পরিবারকে সময় দিচ্ছেন কিভাবে, বা আপনার পরিবার প্রথম ব্যক্তিগত থেকে ধন্যবাদ সময়টা আপনাকে। কিভাবে? পরিবার প্রথম থেকেই আমার সাথে এভাবে অভ্যস্ত, কারণ একটা সময় তো ছিল যে আমার নিজের প্রতিষ্ঠান ছিল না, কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানকে মানে নিজের প্রতিষ্ঠান মনে করেই কাজ করেছি বলে আজকে আলহামদুলিল্লাহ নিজে একটা প্রতিষ্ঠান দিতে পেরেছি। তো পরিবার যখন দেখে যে না, আমি অন্যের জন্য কাজ করছি, আমার মাধ্যমে পরিবার ভালো থাকছে এবং অন্যান্য আরো অনেক পরিবার ভালো থাকছে, এবং অনেক অনুষ্ঠানে যখন আমার সাথে আমার পরিবার যায়, তখন তারাও যখন Proud দেখে feel করে। দেখে যে অন্যান্যরা আমার কথা বলছে, আমার কারণে তারা ভালো আছে, তখন তার মধ্যে কিন্তু এটা কাজ করে যে না, আমি এই কাজগুলো না করলে ওই পরিবারগুলো ভালো থাকতো না, বা ওই পরিবারগুলো আরো অনেক ভালো আছে। তো এই যে রিজিকের একটা ব্যবস্থা আল্লাহর রহমতে আমার মাধ্যমে যে অনেকের হয়, এটা যখন তারা দেখে তখন অবশ্যই তারা ভালো বোধ করে। কি কি পণ্য নিয়ে আপনি কাজ করছেন, মানে আপনার ইলেকট্রনিক্স এর সকল পণ্য নিয়েই কাজ করছে। আমাদের সব ধরনের এলইডি টিভি আছে, সব ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস আছে, দর্শকদের সব একটু ধরনের বলবেন আমাদের কি কি ফ্যান আছে? রয়েছে এবং ইমার্জেন্সি বাল্ব রয়েছে। আমাদের ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্সেস এর সমস্ত প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং আমাদের। কোথায় যোগাযোগ করবে? এবং আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে পারফেক্ট, আর কোম্পানির নাম হচ্ছে পারফেক্ট ইলেকট্রনিক্স, এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে www.eperfectb.com। আবার কোম্পানি সম্পর্কে জানতে চাইলেও www.perfectelectronics.com.bd, আর আমাদের পেজে গেলে তো অবশ্যই দেখার সুযোগ রয়েছে। আচ্ছা, আরো তো ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে না, আপনারটাই কেন কিনবে সব? না, এই কথা আমি একটু আগে বলছিলাম আপনাকে যে মার্কেটে তো দেশি এবং বিদেশি প্রচুর ইলেকট্রনিক্স কোম্পানি এবং প্রোডাক্ট রয়েছে, পারফেক্টটা কেন কিনবে? কারণ নামটাই তো পারফেক্ট, এই জন্যই কিনবে। আর নামটা কেন পারফেক্ট? কারণ হচ্ছে যে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট ইন অ্যাফোর্ডেবল প্রাইস বা রিজনেবল প্রাইস। আমরা যেটা শুনেছি, আপনি জানবেন যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, কিন্তু পারফেক্টটা এই কারণে পারফেক্ট যে জিনিস ভালো কিন্তু দামটাও দামটা সাশ্রয়ী, রিজনেবল। এই কারণেই পারফেক্টটা কিনবে। আপনারা চাইলেই কিন্তু পারফেক্ট ইলেকট্রনিক্স এর পণ্যগুলো নিজের ঘরে আনতে পারেন, জীবনকে সহজ করতে পারেন। ভাইয়া তো বলেই দিলেন যে কিভাবে ওনার সাথে যোগাযোগ করবেন, এবং আপনার শপটা কতক্ষণ খোলা থাকে? আমাদের তো আসলে এটা হেড অফিস এবং আমাদের ডিসপ্লে সেন্টার মোহাম্মদপুরে, আর সারা বাংলাদেশে আমরা ডিলারদের মাধ্যমে সেল করি। আচ্ছা, আপনি শুনে খুশি হবেন যে সারা বাংলাদেশে 64টা জেলার মধ্যে 53টা জেলাতেই পারফেক্ট ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট চলে গিয়েছে। ওয়াও! এবং আপনি শুনে এও খুশি হবেন যে বাংলাদেশের 260 জন ডিলার অলরেডি পারফেক্ট ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট কিনেছেন, এবং নিয়মিতই আমাদের ডিলার হচ্ছে আরো, আচ্ছা। এবং আমরা জেলার দিকে আরো সামনের দিকে যাচ্ছি আর কি। যাক, খুবই ভালো লাগলো শুনে। অনেক অনেক শুভকামনা পারফেক্ট ইলেকট্রনিক্স এর জন্য। এবং আপনার জীবনের কোন প্রিয় মানে কথা, মোটিভেশনাল লাইন আছে, সেটা আমাদের দর্শকদের বলুন। আসলে আমার পার্সোনাল ফেসবুক আইডিতেও লেখা আছে যে ওয়ার্কাহলিক এন্ড প্যাশনেট। আমি অনেক বেশি কাজ করতে পছন্দ করি এবং খুব প্যাশনেট আমি, কারণ একটা মানুষ যদি প্যাশন না থাকে তাকে জোর করে দিয়ে আপনি কোনো কাজ করাতে এবং পারবেন না। যারা কাজ করে তাদেরকেও আপনি পছন্দ করেন। এক্স্যাক্টলি, আমি কাজের মানুষকে তাদের পছন্দ সাথে করি। থাকতে পছন্দ এবং করেন। আপনারা জানেন যে যারা চাইনিজ এবং যারা চীনে বসবাস করে তারা কিন্তু খুব পরিশ্রমী, আমরা জানি। তা আমি যখন নিয়মিত চায়না যেতাম কোম্পানির প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য, মেশিনারিজ ডেভেলপমেন্টের জন্য, আমার কাছ থেকে চাইনিজরা আমার নাম দিয়েছিল সুপারম্যান। তো যারা পৃথিবীতে সবচেয়ে বেশি কর্মঠ, তারাই যদি একটা বাংলাদেশের একটা মানুষকে সুপারম্যান বলে ডাকে,
তো ডেফিনেটলি আমি আমার সার্টিফিকেটটা কিন্তু ওখানে পেয়েছি। তো আমি আসলে ওয়ার্কাহলিক এবং প্যাশনেট এই দুটো লাইন পছন্দ করি, শব্দ পছন্দ করি আর কি। আজকে কিন্তু আমরা এই আলোচনার মাধ্যমে ভাইয়ার আরেকটি নাম এবং আরেকটি আইডেন্টি জানতে পারলাম, সুপারম্যান। এবং এটা কিন্তু চাইনিজরা দিয়েছেন। তো আসলে মানে সত্যি বলবো, আমাদের বাংলাদেশে এরকম একজন আছেন যার নাম সুপারম্যান দিয়েছেন চাইনিজরা। এটা আমাদের জন্যও কিন্তু একটা গর্বের। আপনি কোন ব্যক্তিকে আপনার হচ্ছে রোল মডেল হিসেবে দেখেন এবং কেন? থ্যাংক ইউ। অবশ্যই আমার রোল মডেল হচ্ছেন আমার বাবা। আমার বাবাকে নর্থ বেঙ্গলের সবাই এক নামে রমেশ স্যার বলেই চিনে। রাজশাহী বোর্ড থেকেও আব্বার ইংলিশ গ্রামার এবং বাংলা বই রাজশাহী বোর্ড থেকেই আপনার দেয়া আছে, এবং উনি হি ইজ এ ভেরি গুড টিচার, এবং আমি ওনার পছন্দের একজন ছাত্র বটে। আব্বা ওনার ধরেন 40 বছরের শিক্ষকতা জীবনে অনেক ছাত্র পড়িয়েছেন। তো যে কিছু ছাত্রের নাম উনি না বললেই না, ছেলে হিসেবে না, ছাত্র হিসেবে তার একজন প্রিয় ছাত্র আমি। এবং শিক্ষক হিসেবেও উনি আমার দেখা সবচেয়ে ভালো শিক্ষক, বাবা হিসেবে নন, শিক্ষক হিসেবেও। এবং উনি একজন লেখকও, বইও লেখেন, আবার শিক্ষকও উনি। অনেক গুণে গুণান্বিত। আজকে ধরেন মানে যে কথা বলতে পারি বা কাজ করতে পারি, খুব ছোটকাল থেকে উনি আমার মধ্যে সেটা করে দিয়েছেন। খুব অল্প সময়ে যখন ক্লাস 3-তে পড়ি তখনই আমি বিতর্ক করতাম, তখনই আমি আবৃত্তি করতাম, তখনই আমি উপস্থিত বক্তৃতা দিতাম, তখনই আমি ছবি উনি আঁকতাম। সবসময় সব জিনিসগুলো আপনাকে উৎসাহ আমাকে বলেছেন এবং আমার মধ্যে ভিতরে দিয়ে দিয়েছেন, এবং আমি আলহামদুলিল্লাহ নিয়েছি। তো একটা বাবা একটা মানুষ সন্তানকে মানুষ করে যেমন অনেক সময় সন্তুষ্টি পায়, অসন্তুষ্ট হয়, তো উনি আলহামদুলিল্লাহ আমাকে তৈরি করে সন্তুষ্ট হয়েছেন, আলহামদুলিল্লাহ উনার মতো করে গড়তে পেরেছেন। তো ডেফিনেটলি আমার বাবাই হচ্ছেন আমার রোল মডেল। বাহ, দারুণ। দর্শক, আমাদেরও কিন্তু এরকম আমরা যেটা দেখি যে আমরা আমাদের হচ্ছে হাজবেন্ডের মধ্যেও বাবার, আমরা যারা নারীরা আছি, বাবার ছায়া আমরা সবসময় খুঁজি। ঠিক তেমনই কিন্তু ছেলেদের ক্ষেত্রে যেটা হয়, মানে বউয়ের মধ্যে মায়ের ছায়াটা খোঁজে। এবং বাবা যদি এভাবে ছেলেকে বড় করেন, বাবা মা, তাহলে কিন্তু এই বিষয়টা সেই বাবা মার জন্যই গর্বের। ছেলেকেও তো সেটা নিতে হবে। পারফেক্ট ইলেকট্রনিক্স এর ফাউন্ডার অ্যান্ড সিইও গোলাম শাহরিয়ার কবির কিন্তু তার বাবার আদর্শকে ধারণ করেছেন, লালন করেছেন এবং পালনও করছেন। তো আমাদের সন্তানরাও যদি এরকম ভাবে এগিয়ে যায়, আমরা যদি তাকে ওইভাবে মানুষ করতে পারি, তাহলে এরকম কিন্তু সুপারম্যান আমাদের সন্তানদেরও বলবে কোনো এক সময় কেউ। আচ্ছা, এবার কিন্তু আমরা চলে যাচ্ছি টক উইথ নাহারের মজার এবং তাজা সেগমেন্টে। এটা কিন্তু ঝটপট উত্তর দিতে হবে। অবশ্যই। চা না কফি? অবশ্যই কফি। আচ্ছা, দিন না রাত? অবশ্যই দিন। প্রিয় গ্যাজেট? মোবাইল ফোন। এটা তো সবার। এবং প্রিয় ছুটি কাটানোর জায়গা? কক্সবাজার। তাই না? ভাবির? একই। আচ্ছা, শিশুকালে কোন পেশার স্বপ্ন দেখতেন? যথারীতি মুখস্থ, পাইলট। তাই না? বিমান চালাবো। এই পাইলট কি সবারই জীবনের লক্ষ্য ছিল ছোটবেলায়? প্লেন উপর দিয়ে উড়ে যায়, সবাই মনে করে যে আমরা প্লেন চালাবো। এটাই। আর এবং প্লেনের যখন আওয়াজটা হতো তখন আমরা কিন্তু ওই যে দৌড় দিয়ে বাইরে গিয়ে দেখতাম যে হ্যাঁ, এই এখন ধরতে পারবো। এটা অনেকটা এরকম ছিল। আচ্ছা, জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত? অবশ্যই বাবা হওয়াটা। আচ্ছা, বাহ, দারুণ। আপনার জীবনের একটি মজার ঘটনা? এমন অনেক মজার ঘটনা আছে, একটা কথাই বলে শেষ করা যাবে না আসলে। অনেক মজার ঘটনা আছে জীবনে, যেহেতু অনেক ট্যুর করেছি, অনেক জায়গায় গিয়েছি এবং অনেক মানুষের সাথে মিশেছি। মজার গল্পের ভান্ডারটা আসলে অনেক বড়। তো একটা নির্দিষ্ট কথা বলে আসলে বাকিগুলোকেও মানে কিছু করা যাবে না। এক জীবনে অনেক মজার ঘটনা আছে আসলে। তো কিছু একটা শেয়ার করেন, আমরা জানতে। এই মুহূর্তে খুব স্পেসিফিক্যালি মনে পড়ছে না, হয়তো সময় দিয়ে বসলে তখন হয়তো মনে পড়বে আর কি। আচ্ছা, জীবনে ডেফিনেটলি সুখের, দুঃখের, মজার এই সবকিছু নিয়েই তো আমাদের জীবন। কোন স্মরণীয় ঘটনা আছে কি যে মনে পড়লে মনটা ভালো হয়ে যায় এরকম? হ্যাঁ, সাকসেস যেগুলো মনে পড়ে সেগুলো তো অবশ্যই। ডেফিনেটলি ধরেন একটা প্রজেক্ট হাতে নিয়েছি, আসলে আমি কথা বলতে গেলে হয় কি ঘুরে ফিরে কাজের কথাই বলি। কাজের মানুষ, এমনি তো সুপারম্যান নাম হয়নি দর্শক। ঘুরে ফিরে কাজের কথাই বলি। হয়তো একটা ছিল যে এটা মানে করাটা অনেক কঠিন, কেউ হয়তো ভাবছে এটা ফেলিয়ার হওয়ার চান্স আছে। তো যখন কেউ একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট করতে গিয়ে প্রজেক্টটা সাকসেস হয়ে গেছে, অথবা চান্সেস কম ছিল, এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সবাই মিলে কাজ করে। এবং আমি খুব টিম বিল্ডিং এ বিশ্বাসী। তো তখন দেখা গিয়েছে যে সাকসেসটা ভালো হওয়াতে আমাদের সবার যেমন অনেক ভালো লেগেছে এবং এটা আমরা সেলিব্রেট করেছি। এবং দেখা গিয়েছে যে এটাতে মেজর রোলটা আমি প্লে করলেও আমি সবসময় আমার টিমকে আমি মানে এইটার ক্রেডিটটা দিতাম এবং তাদেরকে আমি উল্টা খাওয়াতাম আরো, সাথে করে নিয়ে গিয়ে পকেটের পয়সা দিয়ে।
যখন তাদের ওরা বুঝতে পারে যে না আমরা করেছিলাম সাকসেস, পরবর্তী যাতে ওরা আরো বেশি ইন্সপায়ার হয়। যেমন দেখেন অল্প সময় হয়েছে কিন্তু পারফেক্ট ইলেকট্রনিক্স, বাট আপনি দেখেছেন যে প্রোডাক্ট গুলো আমি কিন্তু সব সেলিব্রিটিদের হাতে তুলে দিয়েছি। বাংলাদেশের মোস্ট সেলিব্রিটিদের ঘরে বা কাছে কিন্তু পারফেক্ট ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট আছে। তাহলে আমি আমার প্রোডাক্টের ব্যাপারে কতটুকু কনফিডেন্ট যে যারা হচ্ছেন মানে সেলিব্রিটি তাদের কাছ পর্যন্ত প্রোডাক্ট আমি পৌঁছাতে পারি। যারা মেন জায়গায় লিড দিচ্ছেন আপনি তাদের হাতেও কিন্তু এটা তুলে দিয়েছি, তাহলে এই জায়গাটা কোনো কনফিউশন নাই বলেই কিন্তু প্রোডাক্টটা তাদের হাতে এবং দিতে পেরেছি। খুব দ্রুত খুব অল্প সময়ে কিন্তু একটা ইলেকট্রনিক্স কোম্পানি এভাবে চারিদিকে প্রচার প্রসার আমরা দেখিনি কখনো। এবং আমি তাদের কাছ থেকে ফিডব্যাকটাও নিয়েছি, আলহামদুলিল্লাহ তারা বলেছেন যে না প্রোডাক্টটা ভালো, এবং আপনি একজন সেলিব্রিটি, আপনার বাসায়ও পারফেক্ট ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট আছে, এবং আমি আপনার ফিডব্যাকও নিয়েছি, আলহামদুলিল্লাহ আমি ভালো পেয়েছি। দর্শক, আমরা কিন্তু সবাই মানে আমার যে বোন বা আমার যে রিলেটিভরা আছে আমরা বেশিরভাগই পারফেক্ট ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট ইউজ করছি। যেমন আমার রান্নার ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডার, হ্যাঁ এইগুলো তো আমাদের লাগেই, এবং চুলা, যে গ্যাসের কিন্তু ওনার সিলিন্ডার গ্যাসের চুলা আছে, ইলেকট্রিক চুলা আছে, এবং যে হচ্ছে ফ্লাক্স থেকে শুরু করে আপনার সবকিছু মানে কি নেই পারফেক্টে, এলইডি টিভি পর্যন্ত আছে। তো আমরা আমাদের যে রান্নার যেগুলো ব্যবহার হয় সেগুলো কিন্তু আমি প্রতিনিয়ত ইউজ করছি পারফেক্টের, এবং ফিডব্যাক খুবই ভালো বলবো, কারণ এখন পর্যন্ত সুন্দর চলছে, প্রায় 1 বছর হয়ে গেল, জি 1 বছর হয়ে গেছে, কোনো সমস্যা হয়নি। তো দর্শক, আপনারাও কিন্তু পারফেক্টের পণ্য আপনাদের ঘরে আনতে পারেন এবং ব্যবহার করে সেটার কিন্তু একটা রিভিউ দিতে পারেন। এবং গ্যারান্টির বিষয় একটু বলুন। এবং পারফেক্ট ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট কিন্তু আমি আমার বাসায় এবং অফিসে নিজেও ব্যবহার করি, করেও কিন্তু দেখি যে আমার উপরে সিলিং ফ্যানটা ওটাও কিন্তু পারফেক্টের, আমার পাশে রাখা চার্জার ফ্যান সেটাও কিন্তু পারফেক্টের, বাসায় যে গত বছর রুম হিটার ইউজ করেছি সেটাও মানে পারফেক্টের। নিজের পণ্য নিজেই ইউজ করছি, কারণ নিজে ইউজ করতে না পারলে মানুষকে আমি কিভাবে দিব, তো সেটা বাসায় এবং অফিসেও ইউজ করছি। আর গ্যারান্টি বা ওয়ারেন্টির ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যে প্র্যাকটিসটা আছে সেটা মেনটেন করেই আমি করার চেষ্টা করছি, এবং চেষ্টা করছি একটু বেশি দেওয়ার জন্য। কেউ হয়তো ওয়ারেন্টি দেয়, সেখানে আমি গ্যারান্টি দিচ্ছি, কেউ হয়তো 1 বছর দেয়, আমি 2 বছর দিচ্ছি, কেউ হয়তো 6 মাস দেয়, আমি 1 বছর দিচ্ছি, কেউ হয়তো দেয়ই না, সেই প্রোডাক্টটাও আমি ওয়ারেন্টি মানে দিচ্ছি। আপনি সব দিক থেকে সবাইকে সুবিধার জন্য বিষয়টাই করছেন সবার নামটা যে জন্য, পারফেক্ট এই জন্য সেই কারণে। মানে উনি পারফেক্ট ভাবেই সবকিছু করতে চাচ্ছেন আর কি। আচ্ছা, গোলাম শাহরিয়ার কবির যদি আজকে গোলাম শাহরিয়ার কবিরের এই পজিশনে না থাকতেন, না হতেন, তাহলে কি হতেন? এই যে পাইলট হতাম। ও তাহলে তো এটা ছিল আপনার pilot সাথে হওয়া। আমাদেরকে সেই আকাশপথে আমাদের দেখা হতো আর কি, হ্যাঁ। আচ্ছা। আমি হয়তো প্লেনটা নিয়ে যেতাম কাতারে বা কুয়েতে হ্যাঁ, অথবা অন্য কোথাও, মানে আপনার প্লেনে উঠতেন আর কি, হ্যাঁ, তেমন কিছু আচ্ছা। হতো আর কি। সেটাও খারাপ হতো না, সেটাও খারাপ হতো না। তবে এই জার্নিটা কিন্তু অনেক ভালো, হ্যাঁ এটাই কারণ তখন কিন্তু interesting। কালে ভদ্রে দেখা হতো, এখন কিন্তু অনেক বেশি দেখা হয়, এটা নিয়ে কথা হয় এবং এটা নিয়ে আমরা কাজ করছি। সো এখন কিন্তু এটা কিন্তু মাচ বেটার আই থিংক। তা এমন কোন স্মৃতি আছে যেটা মানে আপনার মনে হয় যে না, আমি যদি হচ্ছে টাইম মেশিনে আবার পিছিয়ে যেতাম, ওই জিনিসটা ওইখানে গিয়ে আবার ঠিক করে চলে আসতাম, মানে এমন কিছু কি আছে? শৈশবকেই সবাই ফিরে পেতে চাই, এটাই স্বাভাবিক। আমি যার সাথে কথা বলবেন, যাকে জিজ্ঞাসা করবেন, সবাই বলে শৈশবকেই ফিরে পেতে চাই। তো আমার যদি কোনো টাইম মেশিন থাকতো ডেফিনেটলি শৈশবেই ফিরে যেতে চাইতাম। আর যখন যে পরিস্থিতিতে যখন যে কাজটা করেছি তখন সেই কাজটাই সঠিক মনে হয়েছে। এখন এই কথাটা এমন যে মানুষ কাজ করতে গেলে কিন্তু ভুল হবে, এটাই স্বাভাবিক, আর যে কাজ করবেন তা কিন্তু ভুল হবে না। তো আমি কোনো ভুলকেই খারাপ ভাবে দেখি না, কারণ ভুল থেকে কিন্তু ব্যর্থতা থেকে কিন্তু সফলতা আসে। তো হঠাৎ করে যদি অনেক বেশি সফল হয়ে যায় তাহলে কিন্তু নিচের সিঁড়িগুলো শক্ত হবে না। ভুল করে করে শিখবো, ব্যর্থতা থেকে শিখবো এবং সামনের দিকে এগিয়ে যাব। কথা হচ্ছে একটাই, মানে ছাড়বো না বা ছেড়ে দিব না বা হাল ছাড়বো না। তো ভুল হতে পারে, ভুল হলে ব্যর্থ হলে মনটা খারাপ করা কিছু নাই, সেখান থেকে শিক্ষা নিতে হবে এবং হালটা ছাড়া যাবে না। কারণ অনেক সময় হয় কি যে ভুল করে হালটা হবেই না বোধহয়, কিন্তু আসলে হয়। তো এই জন্য আমার টাইম মেশিন থাকলেও আমি কোনো ভুলই কারেকশন করতে চাই না। আমি হয়তো শৈশবে ফিরে যেতে চাই কিন্তু কারেকশন করতে চাই না, কারণ ওই ভুলগুলো করেছি বলেই, ব্যর্থতা হয়েছে বলেই কিন্তু আজকে আমি এই জায়গাতে এসেছি। এখন বিজনেস করতে গিয়েও যদি আমার কোনো ভুল হয়, এখান থেকেও কিন্তু আমি লার্নিং নিব এবং সামনের দিকে কিন্তু এগিয়ে যাব। তো আমি আমার যেটা মানে একটা ব্যক্তিগত মতামত, সেটা সবার জন্যই তাই, দর্শকদের জন্য তাই, যে কাজ করলেই ভুল হবে। কারণ ভাত খেলে কিন্তু ভাত ছিটে পড়ে, যদি ভাতই না খায় ছিটবে কোত্থেকে? তো সেইটাকে গুরুত্ব না দিয়ে আমার মনে হয় ভুল ব্যর্থতাকে মাথায় রেখে সেখান থেকে লার্নিংটা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে, এবং খুবই অস্থির সময় এখন, এই অস্থির সময়টাকে মাথা ঠান্ডা রেখে নিজেকে স্থির করে এবং যদি নিজের ক্যাপাসিটি কোয়ালিটি দিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাই, হালটা না ছেড়ে, তাহলে প্রত্যেকের যার যে লক্ষ্যটা আছে ইনশাল্লাহ সেখানে পৌঁছানো সম্ভব। বাহ, দারুণ।
আপনার জীবন, আপনার সংগ্রাম এবং আপনার সুন্দর সুন্দর স্বপ্নগুলো সত্যি আজকে আমাদের হৃদয় ছুঁয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ টক উইথ নাহারে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং যারা দর্শক আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আবার নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের আবার দেখা হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, এখন বিদায় নেয়ার পালা। এবং আগামী পর্বে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে উপস্থিত হব প্রতি বুধ ও বৃহস্পতিবার বিকেল 4টায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টক উইথ নাহারের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।